হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স রিডার। আজকে আমরা ধারকত্ব অধ্যায়ের পার্ট 5 ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে চার্জিং ও ডিসচার্জিং প্রবাহ বলতে কি বোঝায় এবং সমান্তরাল পাতধারক সম্পর্কে A to Z। আজকের ভিডিও ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমান্তরাল পাতধারক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর বোর্ডের এক্সামে কিন্তু সমান্তরাল পাতধারক থেকে কোশ্চেন দেয়, অঙ্কও দেয়। সেই জন্য আজকের ক্লাস খুব মন দিয়ে করো। চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো চার্জিং ও ডিসচার্জিং প্রবাহ। তাই একটু হেডলাইন করে নাও, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং কারেন্ট। আচ্ছা দেখো, আমরা ধারক মেনলি ব্যবহার করি কিসের জন্য বুঝতে হবে। চার্জ সংরক্ষণের জন্য, আধান সংরক্ষণের জন্য আমরা মূলত ধারক ব্যবহার করি। এবার আধান সংরক্ষণ করতে গেলে ধারককে কি করতে হবে? ইলেকট্রিক্যাল বর্তনীতে বা তড়িৎ বর্তনীতে ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এবার তার মানে ধারক কিন্তু তড়িৎ বর্তনীর একটা উপাদান। যেমন রোধ একটা উপাদান, ঠিক তেমনি ধারক হলো তড়িৎ বর্তনীর একটা উপাদান বা কম্পোনেন্ট। এবার ধারকের চিহ্ন কেমন হয়? বর্তনীতে ধারকের চিহ্ন দুটো সমান্তরাল দাগ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, সমান্তরাল দাগ দিয়ে বোঝানো হয়। এবং তোমরা ভালো করে জানো, ধারকের ক্ষেত্রে দুটো পরিবাহী থাকে, তাই না? দুটো পাশাপাশি পরিবাহী থাকে। এই দুটো পরিবাহী, এটা একটা পরিবাহী, ধরে নাও পরিবাহী এ, এটা পরিবাহী বি। বোঝা গেল? এদের মাঝখানে একটা গ্যাপ রয়েছে। এই হচ্ছে ধারকের সিম্বল। দুটো প্রান্ত থাকবে, ধারকের দুটো প্রান্ত। এবার যখন আমরা তড়িৎ বর্তনীতে ব্যবহার করব ধারককে, তখন এই দুটো প্রান্তে আমরা তার যুক্ত করব। তো আপাতত আমরা এই ধারকের সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাটারি। আমরা ব্যাটারি কানেক্ট করলাম। ক্লিয়ার? তো ব্যাটারির দেখতেই পাচ্ছ, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ব্যাটারির কিছু একটা তড়িৎচালক বল রয়েছে, সেটা ধরে নাও ভি। ব্যাটারির ইএমএফ হচ্ছে ভি। এবার যদি আমরা এরকম ব্যাটারির সঙ্গে একটা ধারককে কানেক্ট করে দিই, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছ, এই দুটো প্লেটে আধান এসে জমা হবে, স্টোর হবে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে নেগেটিভ চার্জ আসবে, এসে জমা হবে এই বি প্লেটের উপর। যতগুলো নেগেটিভ চার্জ এসে বি প্লেটে জমা হবে, ততগুলোই নেগেটিভ চার্জ এ প্লেট থেকে বেরিয়ে এই পজিটিভ প্রান্তে যাবে। কি বললাম ভালো করে শোনো। এই নেগেটিভ টার্মিনাল থেকে যতগুলো নেগেটিভ চার্জ এসে বি প্লেটে জমা হবে, ততগুলোই নেগেটিভ চার্জ কিন্তু এই প্লেট থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে? ততগুলো পজিটিভ তৈরি হবে। নেগেটিভ চার্জ বেরিয়ে গেলে কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়, মানে পজিটিভ তৈরি হয়, তাই না? আমি এখানে তিনটে দেখিয়েছি, যে তিনটে নেগেটিভ চার্জ এসে জমা হলো, সঙ্গে সঙ্গে তিনটে নেগেটিভ চার্জ এ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে এই পজিটিভ টার্মিনালে প্রবেশ করবে। তো এই সিলসিলা চলতেই থাকবে। প্রথমে দেখো প্লেট ফাঁকা, মানে প্রচুর ভ্যাকান্সি আছে। এর ফলে কি হবে? বেশি বেশি আধান কিন্তু এখানে জমা হবে। এবার আধানের পরিমাণ যত বাড়তে থাকবে, আধান সঞ্চয়ের পরিমাণটা তত কমতে থাকবে। প্রথমে ফাঁকা ছিল দুটো প্লেটই, প্রচুর পরিমাণে আধান এসে জমা হলো। এবার যত এই দুটো প্লেট ভর্তি হতে শুরু করলো, অর্থাৎ আধান অলরেডি জমা হতে শুরু করলো, আধানের পরিমাণ, আধান যাওয়ার পরিমাণ তত কমে যাবে। এবং কমে যাওয়ার অন্য একটা রিজন দেখে নাও। ধরো
অলরেডি এখানে কিছু পরিমাণ আধান জমা হয়েছে। এবার নেগেটিভ টার্মিনাল থেকে যখন ইলেকট্রন যাবে এই বি প্লেটের উপর জমা হওয়ার জন্য, তখন কিন্তু অলরেডি বি প্লেটে কিছু নেগেটিভ পোটেনশিয়াল আছে বা নেগেটিভ চার্জ আছে, তারা কিন্তু বিকর্ষণ করবে। বুঝতে পারছো তো কি করবে? দেখো, এই নেগেটিভ টার্মিনাল থেকে যখন ইলেকট্রন ফ্লো করবে যাবে এই বিতে জমা হওয়ার জন্য, তখন কিন্তু এখানে অলরেডি নেগেটিভ চার্জ আছে, এরা কিন্তু বিকর্ষণ করবে, জমা হতে দিতে চাইবে না। কিন্তু ব্যাটারির কাছে একটা এনার্জি আছে, ও জোর করে কি করবে, নেগেটিভ এই আধানকে পাঠাবে, এখানে জমা করবে, অর্থাৎ ব্যাটারি কার্য করবে, তার জন্য শক্তি খরচ করবে ব্যাটারি, কিন্তু জোর করে ও কি করবে, এখানে নেগেটিভ চার্জগুলোকে জমা করবে, সঙ্গে সঙ্গে ততগুলোই পজিটিভ চার্জ এখানে তৈরি হবে। তো এইভাবে ব্যাটারি কিন্তু কার্য করবে এবং জোর করে এই প্রান্ত মানে এই দুটো প্লেটের উপর আধান জমা করতে শুরু করবে। কিন্তু আধানের ফ্লোটা কিন্তু কমে যাবে, যেহেতু বিকর্ষণ করছে, আধানের ফ্লো কি হয়ে যাবে, কমে যাবে। অ্যাকচুয়ালি দেখো, এই যে ধারক দেখতে পাচ্ছ, এই ধারক ধীরে ধীরে আধান জমা করতে শুরু করেছে, মানে আমরা বলতে পারি চার্জ হতে শুরু করেছে, ধারকটা চার্জ হতে শুরু করেছে। ঠিক আছে, তো এই ধারকের দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে ধারকের দুটো প্রান্ত রয়েছে, একটা প্রান্তে পজিটিভ বিভব, একটা প্রান্তে নেগেটিভ বিভব, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এই ধারক কিন্তু ইটসেলফ একটা ব্যাটারির মতো কাজ করবে। ঠিক আছে, ইটসেলফ ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, ধারকের দুটো প্রান্ত আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে ধারক নিজেই একটা ব্যাটারির মতো কাজ করবে। তখন ধারক কিন্তু এর বিভব ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ধরো স্মল ভি দিয়ে লিখছি বিভব, এর বিভব বাড়বে। ঠিক আছে, তো এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ, এই পজিটিভের সঙ্গে এই পজিটিভ যুক্ত আছে। আমরা সাধারণত কি বলি, ইলেকট্রন যদি এইদিকে আসে, এই যে এই প্লেট থেকে ইলেকট্রনগুলো এইদিকে আসবে, কারেন্ট কোন দিকে যাবে, এইদিকে যাবে। অ্যাকচুয়ালি এই ব্যাটারি থেকে কারেন্ট কি হয়, ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট নির্গত হয়, তাই না? এইভাবে ইলেকট্রন তো কোন দিকে যাচ্ছে, এইদিকে, কারেন্ট এইদিকে আসবে। এই হচ্ছে কারেন্টের ফ্লো, দেখতে পাবে তোমরা। এই কারেন্টটাকে বলা হয় চার্জিং কারেন্ট। এখানে আইটা কি, চার্জিং কারেন্ট, একটু লিখে রাখবে, চার্জিং কারেন্ট। কারণ এই কারেন্ট যাওয়ার ফলে ধারক কিন্তু ধীরে ধীরে চার্জ হচ্ছে, ধারকের প্লেটের উপর ধীরে ধীরে চার্জ জমা হচ্ছে। ক্লিয়ার? কিন্তু প্রথম দিকে যে পরিমাণ চার্জ যাবে, ধীরে ধীরে চার্জ যাওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে, কারণ এখান থেকে একটা বাধা আসবে। এই যে এর মধ্যে একটা পোটেনশিয়াল তৈরি হবে, এই পোটেনশিয়ালকে বাধা দেবে। ধীরে 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 যখন চার্জ জমা হতে 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 এর পোটেনশিয়ালও ভি হয়ে যাবে, তখন দুজনের শক্তি সেম, দুজনের এনার্জি সেম। তখন কিন্তু এই ব্যাটারি আর এইখানে আধান পাঠাতে পারবে না, কারণ দুজনের শক্তি সেম। তখন এ কি করবে, ধারক কি করবে, তার সম্পূর্ণ শক্তি দিয়ে বাধা দেবে এবং এর শক্তিকে প্রশমিত করে দেবে, ব্যাটারির শক্তিকে প্রশমিত করবে। ফলে ব্যাটারি কিন্তু কোনো ইলেকট্রনকে আর পাঠাতে পারবে না। ঠিক আছে, তখন আমরা বলবো ধারক ফুল চার্জড হয়ে গেছে, ধারক ফুল চার্জড হয়ে গেছে। এবং ফুল চার্জড হয়ে গেলে যেহেতু কোনো আধান যাচ্ছে না, তখন কারেন্টের মান কত হয়ে যাবে, একটা সময় 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু বুঝতে হবে। যখনই আমি একটা খালি ধারক ব্যাটারির সঙ্গে কানেক্ট করব, তখন কিন্তু শুরুতে কারেন্টের মান বেশি থাকবে। এই চার্জিং যে কারেন্ট দেখতে পাচ্ছ, এই চার্জিং কারেন্ট কিন্তু বেশি থাকবে। এবং যখন এর উপর আধান জমা হতে শুরু করবে, আধানের ফ্লোটা কমে যাবে, কারণ একটা বাধা আসবে। আমি বাধা কি করে আসে আমি সেটা বুঝিয়ে দিলাম। অলরেডি এখানে নেগেটিভ আধান আছে, আবার যদি নেগেটিভ আধান যায়, এই নেগেটিভ আধানগুলোকে একটা বাধা দেবে। তবুও ব্যাটারির শক্তি বেশি আর এর শক্তি কম থাকবে, এর বিভব দুই প্রান্তের বিভব প্রভেদ কম থাকবে, ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ বেশি, অর্থাৎ ব্যাটারির শক্তি বেশি, ব্যাটারি জোর করে এখানে আধান পাঠাবে। ঠিক আছে, আর এ কিন্তু থামাতে পারবে না, আধানের ফ্লোটা কিন্তু এর উপর মানে আধানের যে যাওয়ার ফ্লো সেটা কমতে শুরু করবে।
ঠিক আছে, বাধা আসলে কমতে শুরু করবেই, সে আধান যাবে কিন্তু বাধার জন্য ফ্লোটা কমে যাবে। ঠিক আছে, এবার ধীরে ধীরে ফ্লো কমতে 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 একটা সময় কারেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পেলাম যে চার্জিং কারেন্ট শুরুতেই ম্যাক্সিমাম এবং ধীরে 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 সময়ের সাপেক্ষে কারেন্টের মান কমতে থাকে এবং একটা সময় কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, যখন কারেন্ট জিরো হয়ে যাবে তখন আমরা বুঝে নেব যে এই যে ধারক দেখতে পাচ্ছ, এই ধারক ফুল চার্জড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করি তাহলে কেমন হবে সেই গ্রাফটা দেখে নিই। সময়, এইদিকে সময় নিলাম আর এই দিকে আমরা কারেন্টকে চিহ্নিত করলাম। তাহলে কি বললাম, শুরুতেই কারেন্ট ম্যাক্সিমাম আর ধীরে 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 কারেন্টের মান কমছে কমছে কমছে, এরকম গ্রাফটা এরকম হয়ে যাবে। একটা সময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চার্জিং কারেন্ট তো আমরা বুঝে গেলাম, এবার আমরা বুঝবো ডিসচার্জিং কারেন্টটা কি। এই যে ধারক দেখতে পাচ্ছ তোমরা, ধরে নাও এই ধারকটা ফুল চার্জ হয়ে গেছে। ঠিক আছে, সেই মুহূর্তে আমি কি করলাম, ব্যাটারিটাকে খুলে দিলাম। ব্যাটারিকে খুলে দিয়ে আমি কি করলাম, এই যে দেখতে পাচ্ছ ধারক, আমি ব্যাটারি খুলে দিয়েছি। ব্যাটারি খুলে দিয়ে বাস শুধুমাত্র ধারকের দুই প্রান্তকে আমরা কানেক্ট করে দিলাম তার দিয়ে, কোনো ব্যাটারি নেই। এবার কি হবে, এই বি প্লেটের উপর নেগেটিভ আধান রয়েছে প্রচুর পরিমাণে, এ প্লেটে প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ আধান রয়েছে। এইবার এই নেগেটিভ আধানগুলো এই রাস্তা দিয়ে যেতে শুরু করবে, গিয়ে এই এ প্লেটে চলে আসবে। একটা রাস্তা পেয়ে গেছে, একটা পরিবাহী তার পেয়ে গেছে, পরিবাহিত আধানকে অ্যালাউ করে যেতে, তাই না? আধানকে যেতে অ্যালাউ করে, তো আধান তো এখানে অতিরিক্ত পরিমাণে আছে, তাই যখন ও একটা রাস্তা দেখতে পাবে, একটা রাস্তা আছে, শর্ট সার্কিট আছে, শর্ট পাথ রয়েছে, তখন ওই শর্ট পাথ দিয়ে ও কি করবে, এইখানে চলে আসবে। তাহলে ও কিন্তু সরাসরি এই প্লেট থেকে এই প্লেটে যেতে পারছে না, কারণ মাঝখানে কি আছে, মাঝখানে কিন্তু ধারক দুটোর মাঝখানে কুপরিবাহী পদার্থ রাখা হয়। যেহেতু ধারক দুটোর মাঝে কুপরিবাহী পদার্থ রাখা হয়, তাই এই নেগেটিভ আধানগুলো সরাসরি কিন্তু জাম্প করে, এই কুপরিবাহী পদার্থ জাম্প করে কিন্তু এই পজিটিভ আধানের কাছে আসতে পারবে না, বরং ও দেখবে যে এই দিকে একটা পরিবাহী আছে, ওই পরিবাহী দিয়ে ও কি করবে, যেহেতু পরিবাহী আধানকে যেতে দেয়, তাই এই আধানগুলো, এই নেগেটিভ আধানগুলো এই যে তোমরা তার দেখতে পাচ্ছ, এই তারের মধ্যে দিয়ে এই দিকে আসবে, পজিটিভ প্লেটের উপর আসবে এবং একটা একটা করে নেগেটিভ পজিটিভ পরস্পরকে প্রশমিত করে দেবে। ফলে এখানেও নেগেটিভ আধান কমে যাবে, আর একটা নেগেটিভ আধান যখন এখানে আসবে, এখানকার পজিটিভ আধানকে কি করবে, প্রশমিত করবে, তাহলে পজিটিভ আধানও কমে যাবে। আবার একটা আসবে, এখানকার পজিটিভ আধান কমে যাবে, আবার নেগেটিভ আধান একটা আসবে, এখানকার পজিটিভ আধানকে প্রশমিত করবে, কমে যাবে। এইভাবে দেখব যে আধান ধীরে ধীরে কমে যাচ্ছে, এটাকে বলা হয় আধানের ক্ষরণ বা ডিসচার্জিং। তাহলে আধান ধীরে ধীরে ক্ষরিত হচ্ছে, অর্থাৎ এই ধারকটা ধীরে ধীরে ডিসচার্জড হচ্ছে, আধান বের করে দিচ্ছে। হতে হতে একটা সময় দেখব যে এই দুটো প্লেট পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ ডিসচার্জড হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে গেল, সম্পূর্ণ ডিসচার্জড হয়ে গেল। তো তখন এই যে আধানের ফ্লো হচ্ছে, আধানের ফ্লো কোন দিকে হচ্ছে দেখে নাও, এই নেগেটিভ আধান এদিকে যাবে, তাহলে নেগেটিভ আধান যেদিকে যাবে কারেন্ট তার কোন দিকে যাবে, উল্টো দিকে যাবে। তাহলে কারেন্ট যাবে এই পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে, এবং এই কারেন্টটাকে বলবো আমরা ডিসচার্জিং কারেন্ট। তাহলে তখন এই কারেন্টের নাম কি দেব আমরা, ডিসচার্জিং কারেন্ট। ঠিক আছে, তো ডিসচার্জিং কারেন্টের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে দেখো, ডিসচার্জিং কারেন্টের ক্ষেত্রেও কিন্তু গ্রাফ একই রকম হবে, আমি এইখানেই বুঝিয়ে দিচ্ছি। এবং ডিসচার্জিং কারেন্টের কিন্তু দিক আলাদা, চার্জিং কারেন্ট যেদিকে ফ্লো করে, ডিসচার্জিং কারেন্ট তার উল্টো দিকে যায়, মাথায় রাখবে। আচ্ছা, তো ডিসচার্জিং কারেন্ট শুরুতে প্রচুর পরিমাণে আধান ছিল, তাই আধান বেশি বেশি যাবে, এবং যত সময় কেটে যাবে আধানের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমবে। ফলে আধানের পরিমাণ যদি কমে যায় তাহলে কারেন্টের মানও কমে যাবে, তাই না? তার মানে শুরুতেই কারেন্ট কি থাকবে, ম্যাক্সিমাম থাকবে, এবং সময়ের সাপেক্ষে আধানের মান কমলে কারেন্টের মানও কমে যাবে, এবং একটা সময় কি হবে, একটা সময় কিন্তু কারেন্ট জিরো হয়ে যাবে।
ঠিক আছে, তো এই হচ্ছে ডিসচার্জিং কারেন্ট। তো এই ঘটনাটা কিন্তু ঘটে আমরা যদি কোনো ডিসি ব্যাটারি যুক্ত করে দিই ধারকের সঙ্গে, তো ধারক একটা সময় ফুল চার্জ হয়ে যাবে এবং কারেন্ট বন্ধ হয়ে যাবে। একটা সময় ফুল চার্জ হয়ে গেলে সার্কিটে কারেন্ট আমরা পাবো না, এর ডিসির ক্ষেত্রে হয়, কিন্তু এসির ক্ষেত্রে আমরা অলওয়েজ কারেন্ট পাবো। মাথায় রাখবে, ডিসিকে একটা ক্যাপাসিটর ব্লক করে দেয়, কিন্তু এসিকে ব্লক করতে পারে না। কেন ব্লক করতে পারে না? কারণ ডিসি কি করবে, ধারককে ফুল চার্জ করে দেবে, আর ধারকের মধ্যে দিয়ে আর কারেন্ট একটা সময় যাবে না ফুল চার্জ হয়ে গেলে। কিন্তু এসির ক্ষেত্রে কি হয়, এসি হচ্ছে একবার চার্জ করবে, একবার ডিসচার্জ করবে, একবার চার্জ করবে, একবার ডিসচার্জ করবে। তো এই সিলসিলা চলতেই থাকবে এসির ক্ষেত্রে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে। ফলে আমরা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে সব সময় কারেন্ট পাবো বর্তনীতে। ঠিক আছে, তাই আমরা একটা কথা বলি যে ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর একটু লিখে রাখবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ব্লক ডিসি বাট অ্যালাউ এসি। এসিকে অ্যালাউ করে, ঠিক আছে, কিন্তু ডিসিকে কি করে দেয়, ব্লক করে দেয়। তো এই ছিল চার্জিং এবং ডিসচার্জিং। আমি একই গ্রাফে দুটো এঁকেছি, এটা কিন্তু চার্জিং, এটা ডিসচার্জিং। ঠিক আছে, চার্জিং আর ডিসচার্জিং পরস্পর বিপরীত। চার্জিং কারেন্ট যেদিকে ফ্লো করে, ডিসচার্জিং তার উল্টো দিকে ফ্লো করে। সেই কারণে আমি কিন্তু এই ছবিটা আঁকলাম, একই ডায়াগ্রামে দেখালাম। তো এইটাই ছিল চার্জিং এবং ডিসচার্জিং প্রবাহ। এবার আমরা পড়ব সমান্তরাল পাত ধারক। এবার আমরা জানব সমান্তরাল পাত ধারক। তো এই ক্ষেত্রে কি করা হয়, দুটো ধাতব পাতকে সমান্তরালভাবে রেখে দেওয়া হয়। আমি ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে দুটো ধাতব পাত রয়েছে, এ আর বি, এবং এরা কিন্তু সমান্তরালভাবে আছে। এবং এই দুটো পাতের মধ্যে কিন্তু একটা ব্যবধান আছে, ব্যবধান কি, ডি। তো একটু লিখে রাখো, পাতদ্বয়ের ব্যবধান। ঠিক আছে, ব্যবধান কত, ডি। আচ্ছা, যেহেতু এ এবং বি দুটো প্লেট মানে পাত, আর প্রত্যেক পাতে কি থাকে, একটা ক্ষেত্রফল থাকে, তাহলে এই দুটো পাতের কিন্তু ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফল আমরা আলফা ধরে নিলাম। তাহলে আলফাটা কি, পাতের ক্ষেত্রফল। একটু লিখে নেবে, পাতের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, তোমরা ধারকের মূলনীতি থেকে জানো যে একটা পাত পজিটিভ হয় আর একটা পাত নেগেটিভ হয়। তো একটা পাত কি হবে, পজিটিভ। ধরে নাও এ পাত পজিটিভ এবং বি পাত নেগেটিভ, অর্থাৎ এ পাতের উপর ধনাত্মক আধান সঞ্চিত হবে আর বি পাতের উপর ঋণাত্মক আধান সঞ্চিত হবে। ঠিক আছে, নেগেটিভ আধান। তো এবার তোমরা খুব ভালো করে জানো যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকবে সেখানে থাকবে তড়িৎ ক্ষেত্র। তো এই দুটো পাতের মধ্যে কিন্তু তড়িৎ ক্ষেত্র থাকবে এবং এখানে তড়িৎ ক্ষেত্রের প্রকৃতি হবে সুষম, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র এই দুটো পাতের মাঝে তৈরি হবে। তো এবং বলরেখাগুলো কিভাবে থাকবে, ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে থাকবে, ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে বলরেখাগুলো যাবে। এবং এখানে আরও একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে এই দুটো প্লেটের প্রান্তে বলরেখাগুলো সামান্য বেঁকে যায়, সামান্য বেঁকে যায়। আমি দুটো বলরেখার সাহায্যে বোঝাচ্ছি, এখানে বলরেখা সামান্য বেঁকে যাবে। তো বেঁকে যাওয়ার অর্থ প্রান্তে সুষম তড়িৎক্ষেত্র থাকবে না, অর্থাৎ প্রান্তের তড়িৎক্ষেত্র কেমন হবে, অসম প্রকৃতির। কিন্তু এই দুটো প্রান্তকে বাদ দিলে বাকি স্থানে কিন্তু সুষম তড়িৎক্ষেত্রই থাকবে। তাই আমরা বলতে পারি সমান্তরাল পাতধারকের মাঝে সুষম তড়িৎক্ষেত্র বিরাজ করে। ঠিক আছে, এই যে তড়িৎক্ষেত্র বিরাজ করে, তো তড়িৎক্ষেত্রকে আমরা কি দিয়ে লিখবো, ই দিয়ে লিখবো। যেহেতু সুষম তাই প্রত্যেকটা স্থানে কিন্তু তড়িৎক্ষেত্রের মান একই হবে এবং দিক একই হবে। সুষম তড়িৎক্ষেত্র কাকে বলে, যে তড়িৎক্ষেত্রের প্রতিটি স্থানে প্রাবল্যের মান একই হয় এবং দিক একই হয়, তাকেই বলা হয় সুষম তড়িৎক্ষেত্র।
আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করবো, আমার উদ্দেশ্য কি, এই যে সমান্তরাল পাত আছে, এই সমান্তরাল পাত ধারকের আমরা ধারকত্ব নির্ণয় করব, এটাই আমাদের উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে এই দুটো পাতের মাঝে কি রাখা হয়, এই দুটো পাতের মাঝে কি রাখা হয়, উত্তর হচ্ছে যে কোনো কুপরিবাহী পদার্থ রাখা হয়, অন্তরক পদার্থ রাখা হয় যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে আমি ধরলাম কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা এখানে মাধ্যম রাখা হলো, একটা পদার্থ রাখা হলো, বায়ু থাকতে পারে, বায়ু কিন্তু তাপ এবং তড়িতের কুপরিবাহী মাথায় রাখবে, বায়ু হচ্ছে অন্তরক পদার্থ, বায়ু থাকতে পারে, বায়ুর ক্ষেত্রে কে এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যদি বায়ু থাকে দুটো পাতের মাঝখানে কে এর মান 1 হয়ে যাবে। অন্য যে কোনো পদার্থ থাকতে পারে, অভ্র থাকতে পারে, অন্য কোনো পদার্থ থাকতে পারে। তো এবার আমরা কি করব, এর ধারকত্ব বের করব। আমরা দুটো পদ্ধতিতে বের করতে পারবো, সিজিএস এবং এসআই। তো আমরা প্রথমে সিজিএস পদ্ধতিতে আমরা ধারকত্ব বের করব, সিজিএস পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা দেখব ধারকত্বের ফর্মুলা কি। ধারকত্ব সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। ধরে নাও এ প্লেটে পজিটিভ কিউ আধান আছে আর বি প্লেটে নেগেটিভ কিউ আধান আছে। তোমরা ভালো করে জানো পজিটিভ আধান যা হবে নেগেটিভ আধানও তাই হবে। পজিটিভ এবং নেগেটিভ আধানের মান কিন্তু সমান হবে, একটা শুধু পজিটিভ হবে আর একটা কি হবে, শুধু নেগেটিভ হবে, আর কিছু না। আচ্ছা এবার কিউ এর মান কিউ, ক্লিয়ার, শুধু আমাকে ভি জানতে হবে, অর্থাৎ দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ জানতে হবে। তো বিভব প্রভেদ জানলেই কিন্তু আমরা সি বের করতে পারবো। আমি এই ইকুয়েশনের নাম দিলাম 1। প্রথমে দেখো আমরা কিউ এর মানটা কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি সিগমা ইন্টু এ নয় আলফা, সিগমা ইন্টু আলফা এভাবে লিখতে পারি। সিগমাটা কি, আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা ইকুয়াল টু কি জানি আমরা, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা আধান বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল, অর্থাৎ কোনো আধানগ্রস্ত বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তো আধান বাই ক্ষেত্রফল মানে প্রতি একক ক্ষেত্রফলে থাকা আধান, সেটা হচ্ছে সিগমা। তো কিউ থেকে তার কিউ কী করে বের করবো, কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু আলফা। তো আমরা একটা জিনিস পেয়ে গেলাম, কিউ এর মানটা আমরা বসাতে পারবো। সেকেন্ড দেখো আমাকে ভি পেতে হবে, ভি মানে ই ইন্টু ডি, ই ইন্টু ডি, কারণ দুটো প্লেটের মাঝের দূরত্ব কত ডি আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ই, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে ই ইন্টু ডি। এবার প্রশ্ন হচ্ছে ই এর মান কত হয়। আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে ই এর ভ্যালুটাও এখান থেকে বের করতে পারবো। তো আপাতত তোমরা মনে রাখবে এখানে ই এর ভ্যালু হবে সিজিএস পদ্ধতিতে 4 পাই কে বাই 4 পাই কে বাই, একটু মনে করো কি হয়, অ্যাকচুয়ালি এসআই পদ্ধতিতে হয় সিগমা বাই এপসাইলন। তাহলে এপসাইলনের পরিবর্তে আমরা কে বাই 4 পাই বসাবো, তাহলে 4 পাই উপরে উঠে যাবে আর এখানে হয়ে যাবে কে। তাহলে 4 পাই সিগমা, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আর নিচে হবে কে, আর পাশে কি আছে, ডি আছে। বলে দিচ্ছি আমি, একটু মনে রাখবে যে এসআই পদ্ধতিতে কি হয়, দুটো প্লেটের মাঝে গাউসের উপপাদ্য অনুসারে তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে সিগমা বাই এপসাইলন, এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএসে হয়ে যাবে আমরা এপসাইলনের পরিবর্তে কে বাই 4 পাই বসাবো, তাহলে 4 পাই উপরে চলে যাবে, 4 পাই সিগমা বাই কি হয়ে যাবে, কে হয়ে যাবে। ক্লিয়ার? তো যাই হোক আমি এটা বসিয়ে দিলাম 4 পাই সিগমা বাই কে। সিগমা লিখে রাখো আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা কি, আধানের তলমাত্রিক ঘনত্ব। ক্লিয়ার? আচ্ছা এই দুটো ভ্যালু আমরা কিন্তু 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে কি পাবো দেখো, ইকুয়েশন 1 থেকে কি পাওয়া যায় দেখা যাক। কিউ এর মান যদি বসাই, কিউ এর মান কত, সিগমা ইন্টু আলফা
আর যদি আমরা ভি এর মান বসাই তাহলে হবে 4 পাই, ঠিক আছে, ভি এর মান বসাও 4 পাই সিগমা ইন্টু ডি, ওপরে চলে যাবে কে। ক্লিয়ার? এবার সিগমা সিগমা কেটে দাও, তাহলে হচ্ছে কে আলফা বাই 4 পাই ডি। সি এর ভ্যালু কত বেরোলো? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত বেরোলো? কে আলফা বাই 4 পাই ডি, কে আলফা বাই 4 পাই ডি। যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত হয়? 1 হয়, তাহলে সি কত হবে? সি হয়ে যাবে আলফা বাই 4 পাই ডি, আলফা বাই 4 পাই ডি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে এই এক্সপ্রেশনটা মনে রাখবে, কে আলফা বাই 4 পাই ডি, কে আলফা বাই 4 পাই ডি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এসআই পদ্ধতিতে কিন্তু এই ইকুয়েশনটা বের করব। একই রকমভাবে আমরা কি করব? এতটুকু করব, এটা মুছে দিলাম আমি, ঠিক আছে। এবার শুধুমাত্র এখানে হেডলাইনটা চেঞ্জ করে দাও, এখানে এসআই পদ্ধতি করে দাও। আমরা এই পর্যন্ত করবই, ঠিক আছে। এখানে আমরা ই এর মান বসাবো সিগমা বাই এপসাইলন, সিগমা বাই এপসাইলন, ঠিক আছে, সিগমা বাই এপসাইলন। পাশে তো ডি রয়েছে, তো এই ভ্যালুটা আমরা বসাবো অবশ্যই 1 নম্বর ইকুয়েশনে। সি ইকুয়াল টু কত বেরোবে দেখো, কিউ এর মান সিগমা ইন্টু আলফা বাই সিগমা ডি, শুধু এপসাইলনটা উপরে চলে যাবে, এপসাইলন উপরে চলে গেল, সিগমা সিগমা কেটে দাও, তাহলে এপসাইলন আলফা বাই ডি। এখানে কিন্তু 4 বাই থাকছে না, মাথায় রাখবে, এপসাইলন আলফা বাই ডি, এপসাইলন আলফা বাই ডি। তুমি যদি লিখতে চাও এপসাইলন নটের রেসপেক্টে, তাহলে কিন্তু এটাকে লিখতে পারবে কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা কিন্তু যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই সত্য, কারণ মাথায় রাখবে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, আমরা সেটা বসিয়ে দিলাম। এবার যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত? 1, তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে এপসাইলন নট আলফা বাই ডি। সি ইকুয়াল টু কী হবে? এপসাইলন নট আলফা বাই ডি। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের কি? তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। এইবার তোমরা অনেকেই কিন্তু কোশ্চেন করতে পারো, স্যার এই এর যে একটা এক্সপ্রেশন আপনি লিখলেন সিগমা বাই এপসাইলন, এটা কী করে আসলো? অনেকে জিজ্ঞেস করতে পারো। তো সেই কারণে আমি এটা আগেই বলে দিই, যাতে তোমাদের কমেন্টে এটা না আসে, ঠিক আছে। চলো একটুখানি আমরা বুঝে নেব। দেখো, গাউসের উপপাদ্যে আমরা পড়েছিলাম, কোনো আহিত ফলক, ভালো করে শোনো, আহিত ফলক, এটা ধরো আহিত ফলক, আহিত ফলকের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান আমরা বের করেছিলাম, এবং সেটা হয়েছিল সিগমা বাই 2 এপসাইলন। যদি তোমরা পড়ে থাকো তাহলে মনে করতে পারবে সিগমা বাই 2 এপসাইলন, এটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। আহিত পাতের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু এটাই বেরিয়েছিল, এবং তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? যেহেতু ধনাত্মক আধানে আহিত, তাই বাইরের দিকে হবে। এটা কিন্তু ই এর ডিরেকশন হবে, বাইরের দিকে, ঠিক আছে, আধান থেকে, পাত থেকে বাইরের দিকে। নেগেটিভ প্লেট যদি হতো, যদি নেগেটিভ প্লেট হতো, ঠিক আছে, ধরো এরও আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এরও আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, ঠিক আছে, তাহলে এর জন্য এই বিন্দুতে প্রাবল্য একই হতো, সিগমা বাই 2 এপসাইলন, কিন্তু দিক কোন দিকে হতো? নেগেটিভ আধানের দিকে। কোন দিকে? নেগেটিভ আধানের দিকে। প্রাবল্যের দিক কোন দিকে হয় সবসময়? নেগেটিভ আধানের দিকে, আর পজিটিভ আধান থেকে দূরে। ক্লিয়ার? তো এবার দুটো প্লেটকে তোমরা একসঙ্গে করে দাও। যদি একসঙ্গে করে দাও তাহলে কি হবে? দেখো, এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, এই পয়েন্টে এর জন্য কোন দিকে হবে? পজিটিভ প্লেটের জন্য দূরে,
আর নেগেটিভ প্লেটের জন্য কি হবে, নেগেটিভ প্লেটের দিকে। তো একই পয়েন্টে কিন্তু দুটো প্লেটের জন্যই তৈরি হবে। তাহলে পজিটিভ প্লেটের জন্য কত তৈরি হবে, সিগমা বাই 2 এপসাইলন। নেগেটিভ প্লেটের জন্য কত তৈরি হবে, সিগমা বাই 2 এপসাইলন। এবং দুটো একই দিকে যেহেতু কাজ করছে তাই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আলটিমেটলি তোমরা কি পাবে, সিগমা বাই এপসাইলন। তাহলে দুটো প্লেটের মাঝে তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত পাবে, সিগমা বাই এপসাইলন। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আহিত পাতের জন্য তড়িৎ প্রাবল্য কত হয়, সিগমা বাই 2 এপসাইলন। যেহেতু দুটো প্লেট আছে তাই একই মান হবে কিন্তু যোগ হয়ে যাবে। আর দুটো প্লেটের কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব সেম থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এদের ডিরেকশন কিন্তু একই হচ্ছে। পজিটিভের জন্য কোন দিকে হবে, বাইরে, আর নেগেটিভের জন্য কোন দিকে হবে, নেগেটিভের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি ক্ষেত্র প্রাবল্য দুটো প্লেটের জন্য একই দিকে কাজ করছে, তাই দুটো যোগ হয়ে গেল। এবং আলটিমেটলি আমরা কত পেলাম, দুটো প্লেটের মাঝে ক্ষেত্র প্রাবল্য পেলাম সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বের করি। তো তোমরা জানতে কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কি জানতে তোমরা। এবার প্রশ্ন হচ্ছে, যদি একাধিক মাধ্যম বা একাধিক পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো প্লেটের মাঝখানে থাকে তাহলে ধারকত্বের ফর্মুলা কি হবে সেটা আমরা বের করব। দেখো, ধরে নাও এই হচ্ছে দুটো প্লেট, ঠিক আছে, দুটো প্লেট দেখতে পাচ্ছ। যদি একাধিক মাধ্যম থাকে তাহলে ধারকত্বের কি ফর্মুলা আমরা পাবো সেটাই কিন্তু এবার আমরা বের করব। ক্লিয়ার? ধরে নাও এটা এ প্লেট, এটা বি প্লেট, এতটুকু জায়গা জুড়ে আছে কোনো একটা মাধ্যম, এখানে K1 মাধ্যম রয়েছে, অর্থাৎ যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু K1, এবং মাঝখানে এখানে রয়েছে, বাকি স্থানে রয়েছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম। দেখতে পাচ্ছ দুটো আলাদা, এতটুকু ডিস্টেন্স জুড়ে আছে, D1 ডিস্টেন্স জুড়ে আছে K1 মাধ্যম, D2 ডিস্টেন্স জুড়ে আছে K2 মাধ্যম। আবার বলছি, D1 বেধ জুড়ে আছে কোনো একটা মাধ্যম এবং D2 বেধ জুড়ে আছে অন্য কোনো মাধ্যম। প্রথম মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, K1, আর দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে K2। দুটো মাধ্যম আছে, তার মানে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এবার বের করব। তো দেখো, এবার একই রকম নিয়ম আমাদের ফলো হবে। C ইকুয়াল টু ফর্মুলা কি, আমরা স্টেপ 1-এ কি লিখব, আমরা প্রথম ধাপে বা স্টেপ 1-এ লিখব কিন্তু C এর ফর্মুলা C ইকুয়াল টু Q বাই V। তো স্টেপ 2-এ কি লিখব, আগের মতো করেই করছি। স্টেপ 2-এ আমরা লিখব Q এর মান Q ইকুয়াল টু সিগমা ইন্টু আলফা, সিগমা ইন্টু আলফা আগে বললাম। স্টেপ 3-তে কি লিখব, V লিখতে হবে, V বের করতে হবে। এই দুটো প্লেটের মাঝখানে বা দুটো প্লেটের মধ্যে বিভব প্রভেদ বের করতে হবে। তো কি করে বের করব, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে তাই কিন্তু ক্ষেত্র প্রাবল্যও চেঞ্জ হয়ে যাবে, কারণ ক্ষেত্র প্রাবল্য মাধ্যমের উপর ডিপেন্ড করে। তো প্রথম মাধ্যমে ক্ষেত্র প্রাবল্য ধরে নাও E1, দ্বিতীয় মাধ্যমে ক্ষেত্র প্রাবল্য ধরে নাও E2। তাহলে কি হবে, E1 ইন্টু D1 প্লাস E2 ইন্টু D2। তাহলে প্রথম মাধ্যমে বিভব প্রভেদ কত হবে, E1 ইন্টু D1, দ্বিতীয় মাধ্যমে বিভব প্রভেদ কত হবে, E2 ইন্টু D2। তাহলে মোট বিভব প্রভেদ আমরা পেয়ে যাব E1 D1 প্লাস E2 D2। ঠিক আছে, তো এইভাবে, কারণ বিভব প্রভেদের ফর্মুলা হচ্ছে V ইকুয়াল টু ET। এবার আমরা কোন পদ্ধতিতে করতে চাইছি সেটা ইম্পর্টেন্ট। যদি আমরা CGS এ করতে চাই তো ওপরে আমরা লিখে দেব CGS পদ্ধতি, কিছু না। যদি আমরা SI করতে চাই উপরে লিখব SI পদ্ধতি। তো চলো SIটাই করি। SI পদ্ধতিতে E এর মান কত হয়, সিগমা বাই
এপসাইলন 1। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, K1 যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দেখছো তার কিন্তু তড়িৎ ভেদ্যতা ধরে নাও, এর তড়িৎ ভেদ্যতা এপসাইলন 1 আর এর তড়িৎ ভেদ্যতা এপসাইলন 2। তাহলে প্রথম মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত? এপসাইলন 1, দ্বিতীয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন 2। ক্লিয়ার? তো পাশে D1 থাকবে যোগ সিগমা D2 বাই এপসাইলন 2। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারবো? এপসাইলনকে কিন্তু আবার লিখতে পারবো এইভাবে, K1 এপসাইলন নট, এপসাইলন 2 কে লিখতে পারবো K2 এপসাইলন নট। কারণ যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে কে রেসপেক্টে লেখা যায়, এপসাইলন নটের রেসপেক্টে লেখা যায়। তোমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায় পড়েছো, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইকুয়াল টু সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই ফর্মুলা। তাই এপসাইলন 1 ইকুয়াল টু কি লিখবো? K1 এপসাইলন নট, এপসাইলন 2 ইকুয়াল টু লিখবো K2 এপসাইলন নট। ঠিক আছে, এটা লিখতেই পারি। তো ফর্মুলাটা লিখো তাহলে, কি হবে? সিগমা D1 বাই K1 এপসাইলন নট প্লাস সিগমা D2 বাই K2 এপসাইলন নট। বাস, এইরকম একটা মান বেরোলো। আমরা স্টেপ 4-এ কি করব? স্টেপ 4-এ আমরা কিন্তু ভ্যালুগুলো পুট করব। প্রথমে কিউ এর ভ্যালু পুট করো, সিগমা ইন্টু আলফা, তারপর ভি এর ভ্যালু পুট করো। আচ্ছা, কমন নিয়ে পুট করব আমরা। কমন কি কি যাবে? কমন যাবে সিগমা বাই এপসাইলন নট, ব্র্যাকেটের মধ্যে থাকবে D1 বাই K1 প্লাস D2 বাই K2। ঠিক আছে, সিগমা সিগমা কেটে যাবে, এপসাইলন নট উপরে উঠে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাবো আলফা এপসাইলন নট বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। দেখো, দুটো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু ধারকত্বের ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। কি হবে? এপসাইলন নট আলফা বাই D1 বাই K1। D1 বেদ জুড়ে আছে K1 মাধ্যম, D2 বেদ জুড়ে আছে K2 মাধ্যম। D1 বাই K1 প্লাস D2 বাই K2। যদি আরও মাধ্যম থাকতো তাহলে আরও যোগ হতো, D3 বাই K3, D4 বাই K4। ঠিক এরকম চলতেই থাকতো। তাহলে অনেক মাধ্যমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম? আমরা সামেশন দিয়ে লিখতে পারতাম। তাহলে অনেকগুলো মাধ্যম যদি থাকতো মাঝখানে, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা হয়ে যেত সি ইকুয়াল টু আলফা এপসাইলন নট বাই সামেশন ওভার ডি বাই কে। তো ডি বাই কে যতগুলো থাকবে ততগুলো রাশি আসবে, তাই আমি সামেশন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো যদি এন সংখ্যক মাধ্যম থাকে তাহলে এখানে আমি এইভাবে আই দিয়েও লিখতে পারি, ডিআই বাই কে আই, ডিআই বাই কে আই। আচ্ছা, একটু বড় করে লিখছি, তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, আমি এটা একটু বড় করে লিখছি। অনেকগুলো মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলা কি লিখবো? সি ইকুয়াল টু, লিখে রাখো, এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলা সি ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই সামেশন আই ইকুয়াল টু 1 to n di বাই কে আই। ঠিক আছে, ডিআই বাই কে আই যদি আমি সামেশনটাকে উঠিয়ে দিই তাহলে লিখবো d1 বাই k1 প্লাস d2 বাই k2 প্লাস d3 বাই k3 এবং ডট 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 এন সংখ্যক টার্ম চলে আসবে এখানে, dn বাই kn। ঠিক আছে, লাস্ট টার্ম। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে ফর্মুলাটা এইভাবে লেখা যায়। আচ্ছা, এবার দেখো, এবার যদি অনেকগুলো ধারক, ঠিক আছে, অনেকগুলো ধারক যদি এমনভাবে যুক্ত থাকে, আমি ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, এমনভাবে যুক্ত থাকে, ধরো এটা একটা পাথ, এটা একটা পাথ, ঠিক আছে, ধরো না এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট। তো এটা ঠিক আছে, তো এই আমি যেভাবে আঁকছি একটু ভালো করে দেখো কেমনভাবে আঁকছি।
ডট 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 ডট। ধরো n সংখ্যক এরকম প্লেট আছে, এটা 1 নম্বর প্লেট, এটা 2 নম্বর প্লেট, এটা 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর, ডট ডট ডট। ধরে নাও মাঝখানে অনেকগুলো প্লেট আছে, n নম্বর প্লেট আছে, n সংখ্যক প্লেট। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি পজিটিভ হয়, এই দেখতে পাচ্ছ এই পরিবাহীটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই 1 নম্বরটা কিন্তু পজিটিভের সঙ্গে যুক্ত আছে পজিটিভ, 2 নম্বরটা নেগেটিভের সাথে যুক্ত আছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের মাঝখানে একটা ধারক তৈরি হবে, তাহলে 1 আর 2 এর মাঝে কিন্তু একটা ধারক তৈরি হবে। আবার প্রত্যেকটা কিন্তু প্লেটের এখানে 1 2 3 4 যতগুলো প্লেট দেখতে পাচ্ছ সবার মধ্যে কিন্তু ব্যবধান একই। আবার দেখো 2 তো নেগেটিভ, কিন্তু 3টা আবার কি হবে পজিটিভের সঙ্গে যুক্ত আছে, সরি 3টা আমি লিখিনি, এখানে 3 হতো, হ্যাঁ 3, এটা 4, এটা হয়ে যেত 5, এটা 6, এটা হয়ে যেত 7, এটা 8। ঠিক আছে, আবার দেখো 2টা নেগেটিভের সঙ্গে যুক্ত আছে, কিন্তু 3টা কার সঙ্গে যুক্ত পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভের মধ্যে কিন্তু একটা তৈরি হতো ধারক, তাহলে 1 2 এর মধ্যে ধারক তৈরি হবে, একই রকমভাবে 2 3 এর মধ্যে ধারক তৈরি হবে, 3 4 এর মধ্যে একটা ধারক তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো ধারক আছে। তো এবার যদি আমরা গুণে দেখি, n সংখ্যক পাতের জন্য ধারক তৈরি হবে n-1। দুটো পাতের জন্য কটা তৈরি হয় ধারক? একটা। দুটো পাতের জন্য একটা, তাহলে n সংখ্যকের জন্য কত হবে? 1 কমিয়ে দাও, দুটোর জন্য যদি একটা তৈরি হয় 1 কমে গেল, তাহলে n সংখ্যকের জন্য কতগুলো ধারক তৈরি হবে? n-1 সংখ্যক, একটা কম তৈরি হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ধারকত্ব কি হবে? তো ধারকত্বের ফর্মুলা কি হয়? একটার জন্য কত হয়? একটার জন্য হয় k আলফা বাই 4πd। আমি কিন্তু সিজিএসে লিখলাম। তো n কতগুলো ধারক রয়েছে এখানে? n সংখ্যক পাত আছে, কিন্তু ধারক আছে কতগুলো? n-1 সংখ্যক ধারক। n-1 সংখ্যক ধারকের জন্য কিন্তু তাহলে টোটাল ধারকত্ব কত হয়ে গেল? c = n-1 ইন্টু k আলফা বাই 4πd। ঠিক আছে, তো এটা কিন্তু ফর্মুলা হবে। আমরা লজিক থেকে এটা করলাম, এটা মাথায় রাখবে, আমাদের কিন্তু অঙ্কের প্রয়োজন হয়। তো এই ছিল সমান্তরাল পাতধারক সম্পর্কে A to Z। আমরা পরের ক্লাসে আরও অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব, বিশেষ করে পরের ক্লাসে আমরা ধারকের সমবায় নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট ধারকের সমবায়। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত। সবাই ভালো থেকো।